মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে চোখটা বাঁধছো কেন? বললাম তো চুপ করে বসে থাকুন, একদম চটপট করবেন না। আচ্ছা কি করতে হবে এখন? কিচ্ছু করতে হবে না, আমি যখন আপনাকে বলবো চোখ খুলতে তখন ব্যাস চোখ খুলবেন আপনি। চটপট করবেন না, ঠিক আছে? কোথায় কোথায় বাবু, এটা আপনার বাঁচা মরার লড়াই, মনে রাখবেন এটা। কোথায় যাচ্ছ রাধা? আমি এখানেই আছি, একদম আপনার পাশে। যখন আমি বলবো তখন আপনি আপনার চোখটা খুলবেন। রাধা কি করছো বলো তো, আমি বুঝতে পারছি না। এবার কিন্তু আমি চোখ খুলে ফেলবো। না 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 না, এই তো আমি বললেই আপনি চোখটা খুলবেন। রাধা আমার অস্বস্তি হচ্ছে। তুমি এবার চোখের পট্টিটা খুলুন। রাধা, আমি তোমায় বাঁচাতে পারবো না রাধা। তাহলে কি আলাদাদের মতো আমাকে মরে যেতে দেবেন হিরো বাবু? না, কিছু দেই না, কিছু দেই না। বাঁচান হিরো বাবু, হিরো বাবু আগুন ভয় করছে আমার, হিরো বাবু বাঁচান। দাদা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার। বাঁচান হিরো বাবু আমায়, হিরো বাবু। হিরো বাবু বাঁচান আমায়। ভয় নেই। সাবধান, চলো এখান থেকে। এখন সর্বনাশ হয়ে যেত রাধা, এখনই সর্বনাশ হয়ে যেত। কেন এই পাগলামো করছো তুমি? হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? বলুন কি হতো আপনার? কি হতো মানে? আমি আমি আমার পায়ে দাঁড়াতে পারছি, আমি সাপোর্ট পাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাঁটতে পারছিস? আমি আবার সাপোর্ট পাচ্ছি পায়ে, মা। নিজের পায়ে আমি উঠতে পেরেছি। বাবা, এটা কি করে হলো? রাধা কি কোনো ম্যাজিক করেছে? না পুপুল, আজ আমি ম্যাজিক করিনি, আজ তোমার বাবা ম্যাজিক করেছে। দাদা, তোমার গা থেকে এরকম বাজে গন্ধ বেরোচ্ছে কেন? ওটা বাজে গন্ধ না, ওটাই তো ম্যাজিক। বাবা, তোমার গা থেকে তো একই গন্ধ বেরোচ্ছে। দুজনের গায়ে যদি একই গন্ধ বেরোয় তাহলে সেটা তো বাজে গন্ধ হতে পারে না, সেটা তো ভালো গন্ধ হতে বাধ্য। নন্দিনী, তুমি দেখো তো রাধার গায়ে কিসের গন্ধ ছাড়ছে, আমি বরং দাদা ভাইয়ের গায়ে দেখি কিসের গন্ধ ছাড়ছে।
ঠিক বলেছ, কিন্তু এই গন্ধ কিসের গন্ধ? প্রেমের গন্ধ বুঝি? বিচার হবে, গন্ধ বিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা, ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কিসের গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। আমি বরং বলি যে তোরা দুজনে যা গিয়ে স্নান টান করে নে, আমরা খাবার এনেছি, খেয়ে নে। তারপরে আর আপনারা? আমরা খেয়ে এসেছি। আমি কিন্তু আজ বাইরের খাবার খাবো না। তাহলে রান্না করব। তুমি রান্না করবে? কিন্তু তুমি তো আগুনে ভয় পাও আদিত্য। না, আর আমি আগুনে ভয় পাই না। বাবা, রাধা কি ম্যাজিক করে তোমার আগুনের ভয় কাটিয়ে দিয়েছে? ঠিক বলেছিস মা। না, আমি বুঝতে পারছি না আদি, তোদের দুজনের গায়ে কেরোসিনের গন্ধ, আগুনের ভয়টাও কেটে গেছে, মানে এই দুটোর মধ্যে কি কোনো সংযোগ আছে নাকি? হ্যাঁ দাদা ভাই, রাধা কি এমন করেছে বলতো? হ্যাঁ আদিত্য, বলো। থাক না মেঘা, জেনে কি করবে? এইটুকু জেনে রাখো যে রাধা ম্যাজিক করেছে। না না, রাধার এই জাদুবিদ্যাটা আমাদের সঙ্গে একটু শেয়ার কর না, আমরা একটু শুনি। কি হবে শুনে? রাধার বেশি প্রশংসা কি সহ্য করতে পারবি? বাবা, রাধা যে আরে ম্যাজিক করছে, এবার তো মনে হচ্ছে আমাদের টিকিট কেটে রাধার ম্যাজিক দেখতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দয়া করো, ভালোবাসা আর আঘাত তুই যেন আমি তোমার দয়ায় সইতে পারি। যদি আঘাত পাই তবুও যেন পিছিয়ে না যাই। তোমার ইচ্ছে মতো আমার স্বামীর রক্ষা কবচ হওয়ার কর্তব্য যেন আমি পালন করে যেতে পারি। দেখো, এত রাত্রে আবার কে এলো? তোমার তো চোখের পলকই পড়ছে না আয়ুষ। না, আসলে তুমি এত রাতে উজ্জয়িনী? সব কথা কি এভাবে বাইরে দাঁড়িয়ে বলবো? আমাকে ভেতরে আসতে বলবে না? না মানে আমি তো ঘরে একা আছি, তো এত রাত্রে আমার তো তোমার সাথেই দরকার আয়ুষ। কি হলো? তুমি কি করছো উজ্জয়িনী? দরজা বন্ধ করছো কেন? তুমি মুহূর্তটা চাও না আয়ুষ? সত্যি করে বলো তো, তুমি চাও না এই মুহূর্তটা? না না উজ্জয়িনী, বিষয়টা সেটা নয়। আসলে বাড়িতে সবাই আছেন তো, যদি কেউ কিছু মনে করেন সেটা। এই বাড়ি, পরিবার, বাড়ির বড়রা, এই এক্সকিউজগুলো আর দিও না। নিজের মনের কথা শোনো। তুমি তোমাকে ভালোবাসো আয়ুষ, বলো আমাকে ভালোবাসো না? না না উজ্জয়িনী, ভুল হচ্ছে কোথাও একটা। এটা অন্যায় হচ্ছে উজ্জয়িনী। দেখো, আমাদের বাড়িতে এইসবের চল নেই। ভেরি সরি। হ্যাঁ, আর এটা উচিত হচ্ছে না যেটা হচ্ছে। তার থেকে আমি একটা কথা বলতে চাই। আমি মনে করি যে আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের ভালোবাসা কোনোদিন পরিণতি পাবে, পরিস্থিতি বদলাবে। তার আগে এভাবে বন্ধ ঘরে আমি তোমার সাথে থাকতে চাই না।
আমি তোমাকে এভাবে পেতে চাই না উজ্জয়িনী। আশা করি বুঝতে পেরেছো। তুমি প্লিজ যাও এখান থেকে। আয়ুষ, তুমি কেন বুঝতে চাইছো না? আমরা একসাথে কাছাকাছি না এলে তো পরিস্থিতি বদলাবে না। ওই অষ্টমী পরিস্থিতি বদলাতে দেবে না। এটাই সুযোগ আয়ুষ, আমাদের একসাথে হতেই হবে। না উজ্জয়িনী, এটা অন্যায়। এটা তোমার জন্য অপমান, আমার জন্য অপমান, আমাদের পরিবারের জন্য অপমান। এটা হতে পারে না। তুমি প্লিজ এখান থেকে যাও, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। আয়ুষ, তুমি প্লিজ উজ্জয়িনী, রিকোয়েস্ট করছি তোমাকে, যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, আপনি এত রাত্রে আমার ঘরে নক করছেন? হ্যাঁ, না মানে ঠাম্মিরা সাজিয়ে পাঠালো, বলল আপনাকে দেখাতে। কি বলছেন আপনি? ঠাম্মিরা আপনাকে সাজালেন দিয়ে বলেন আমাকে দেখাতে? না, আমি বুঝতে পারছি না অষ্টমী, কি বলছেন আপনি? আমি একটু ভেতরে এলাম। হ্যাঁ আয়ুষ্মান বাবু, কিছু মনে করবেন না, আসলে ওই কথাগুলো বাইরে বলা যাবে না। কথাগুলো বাইরে বলা যাবে না? কি হলো? দরজাটা কি হলো? দরজাটা বাইরে থেকে কে বন্ধ করলো? ঠাম্মি। ঠাম্মি? আপনারা কি শুরু করেছেন বলুন তো? না মানে আজ তো কি আজ তো কি? চুপ করে আছেন কেন? কি বলছেন সেটা বলুন না। দরজাটা খোলো, শুনতে পাচ্ছ? ঠাম্মি, দরজা খুলবে না আয়ুষ্মান বাবু। এত রাতে এভাবে দরজা ধাক্কাবেন না, বাবা উঠে যাবেন। বাবা উঠে যাবেন মানে? না, আপনি কি বলছেন? আপনি মাঝরাতে আমার ঘরে ঢুকে এলেন, আপনি কি মনে করছেন আপনি এক ঘরে থাকবো সারা রাত? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? থাকতে হবে, তার কারণ ঠাম্মি বললেন আজকে আমাদের ফুলসজ্জা। এতক্ষণ হাদিটা বলতে পেরেছি, তত ভয় বুঝেছে। ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে। এবার চলো, ওইখানে ওদেরকে একা ছেড়ে দাও। আরে যাবো রে বাবা, যাবো। আমরা তো রেফারি, প্রেমালাপটা শুরু করে তবে তো যাবো। দেখলে, তখন আমাকে বলতে দিলে না। সেজে গুজে আমার ঘরে এসেছেন ফুলসজ্জা করতে, তাই তো? না আয়ুষ্মান বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। একটাও কথা বলবেন না। মিনিমাম সেন্স নেই না আপনার? একে তো আমায় ঠকিয়ে বিয়ে করেছেন, আর কি আশা করছেন যে আমি আপনার সাথে ফুলসজ্জা করবো, তাই তো? আপনাকে আমি বন্ধু মনে করেছিলাম অষ্টম। আমি আশা করছিলাম আপনি অন্তত জানবেন আমি কি চাই কি চাই না। আমি কি চাই না সেটা বুঝে আমাকে বিড়ম্বনায় ফেলবেন না। আর আপনি কি করলেন এটা? অষ্টমী, আপনি কেন এত কিছু বলার পর এখানে দাঁড়িয়েছেন আমি সত্যি বুঝতে পারছি না। চলে যান এখানে। আপনি কেন বুঝতে পারছেন না? দরজাটা বন্ধ। দরজাটা যদি খোলা থাকতো আমি অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম। আয়ুষ্মান, দয়া করে ক্রমাগত আমাকে এভাবে অপমান করবেন না। দাদু ভাই, কেন এই শুভ দিনে মেয়েটাকে বকাঝকা করছো? তুমি এটা কেন করলে? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বারবার বলেছি, তুমি আমার কথা শুনলে। আমাকে কেন এভাবে অপমানিত হতে দিলে? তুমি কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওর সাথে না আমার ট্রেনে পরিচয়, লোকাল ট্রেনে একদম।
ও কলকাতা যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম চাকরির জন্য। ও গিয়ে আমার সামনে মুখোমুখি বসেছে। মুখোমুখি বসার পর আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, আমি দেখলাম একটা বেশ দেখতে সুন্দর ছেলে বসেছে। ও আমার দিকে তাকালো, তো কিছুটা যাওয়ার পর আমি নেমে গেলাম সাঁতরাগাছিতে। তার আগে আমি যখন ব্যাগ নামাতে গিয়েছি, ও কি করেছে, ওর ফোনের কল লগে ওর নাম্বারটা লিখে এরকম ভাবে দেখাচ্ছে আমায়। কি সাংঘাতিক ছেলে রে বাবা। আমার ওকে ভালোও লেগেছিল দেখে শুনে। তো তখন আমার পাশে যে বান্ধবী ছিল, ও বলছে যে দেখ তোকে নাম্বার দিচ্ছে। আমি বলছি আমি তো নেমে যাবো, তুই নাম্বারটা নিয়ে নে। তখন ও আমাকে মেসেজ করেছে। মেসেজ করার পরে আর প্রথম মেসেজ করেছে কিরে কেমন আছিস। আমি বললাম কে, তখন ওর নাম বললো। আর আমি ওর নাম্বারটা না ট্রেন লিখে সেভ করে রেখেছিলাম। তো আমি বললাম চিনি না জানি না, প্রথমেই তুই দিয়ে বলছো। বলছে হ্যাঁ আমি তুই দিয়েই বলি। এরকম করে কথা হয়। কতদিন হলো বিয়ে হয়েছে? 2021-এ যখন বিয়ে হলো, তো আমার বাড়ির লোক চাইছিল মার্চে বিয়ে হোক, ওর বাড়ির লোক চাইছিল যে নভেম্বরে বিয়ে হোক। আমি ওকে ধমকি দিয়ে বলছি তুই যদি মার্চে করবি তো কর, নাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো। তো সেক্ষেত্রে ওর বাড়িতে রাজি করায়। তারপরে আমাদের মার্চেই বিয়ে হয়। তো মার্চে বিয়ে হওয়ার পর তো লকডাউনের পর যখন ডিসেম্বর মাসে সব সেপ্টেম্বরের পর থেকে খোলা শুরু হলো, আমরা বললাম তাহলে ডিসেম্বরে ঘোরা যাক। তো তখনই সিমলা মানালি গিয়েছিলাম হানিমুনের জন্য। তো ওই যে ঘুরতে গিয়েছিলাম, ওই যে ভালো লেগেছিল, তারপর থেকে প্রত্যেক বছর মিনিমাম 3-4 বার ঘুরতেই চলে যায়। এই 3 বছরে আমরা কাশ্মীর, গোয়া, হরিদ্বার, গ্যাংটক, দার্জিলিং, মানালি সব কমপ্লিট করে ফেলেছি এগুলো। আমার অ্যাকচুয়ালি ঘোরার ছোট থেকেই খুব ইচ্ছে, কিন্তু সেই হিসাবে হয়ে ওঠেনি। আর বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি। এত জায়গায় তো ঘুরেছো। পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? পাহাড় সব সময় পাহাড় আর বরফ। কৌশালী বাইকে করে ঘুরে বেড়াও, ভয় করে না? না, ভয় করে না, কারণ এই অ্যাডভেঞ্চারটা আমরা দুজনেই খুব ভালোবাসি করতে। আর আমার এই ঘোরার নেশাটা এসছে আর কি আমার বাবার থেকে। বাবা ভীষণ ঘুরতে ভালোবাসে। লাকিলি ওর সাথে আমার এই ঘুরতে যাওয়ার ভাইবটাও ম্যাচ করে গেছে। প্রথমে আমরা যখন বিয়ের পর ঘুরতে যাই, তখন এটা আমরা মাথায় আসেনি যে এগুলো ভিডিও করে আমরা এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে দিতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। তো পরে যখন লকডাউন হয়ে যায়, তখন ভীষণ বদ্ধ লাগতে শুরু করলাম। তো তখন আমি ওকে বললাম চল একটা কাজ করি, তুই তো এডিটিংটাও ভালো পারিস, আমরা চল বাইকে বেরোই। যখন আমরা ব্লগিং স্টার্ট করি, তখন আমাদের সেরকম সেট আপ নিয়ে আমরা তৈরি করিনি। তো তখন আমাকে পুরো ভিডিওটা আমার মোবাইল ফোনে, বাইক চলতে চলতে, হ্যাঁ মোবাইল ফোনে ক্যাপচার করি। আর যখন আমরা পেলিং পৌঁছেছি 730 কিলোমিটার অতিক্রম করে, তখন মানে ওখানে টেম্পারেচার হচ্ছে 3-4। তো তখনও আমাকে ওই হাত জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু তাও আমাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হয়েছে। বাট বাইকে ধরো যখন তোমরা যাও, কতদিনের ট্রিপ হয় এরকম? 1 সপ্তাহ। কত জায়গায় গেছো এখন অবধি? আমরা গেছি পুরী গেছি, জুলু গেছি, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক, তারপর গুরুদংমার, মানে সিকিমটা পুরোটা আমরা ঘুরেছি। আর পেলিং গেছি। ঘোরার গল্প তো হলো, এবার পরিচয়ের গল্পটা শুনি। কিভাবে পরিচয় হচ্ছে আমার ওর সাথে একটা থিয়েটার গ্রুপে আলাপ। ও সেখানে সিনিয়র ছিল, আমি পরে ওখানে জয়েন করেছি। ওখান থেকেই শুরু। হ্যাঁ। অ্যাজ আ হাজবেন্ড কেমন শরণ? আগেও রেসপন্সিবল ছিল, এখনো রেসপন্সিবল আছে, সেটার কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু ভীষণ অগোছালো। শরণ বড়ুকির বউয়ের সম্বন্ধে কি বলতে চাও? ও আমার একটা সম্বলের মতো আর কি। আমি অনেক কিছুতে এগিয়ে যেতাম ডেসপারেটলি, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করতো। ওই সেই জায়গাটা ও ঠিক বুঝতে পারে যে আমি কোথায় এবার ভয় পাচ্ছি, সেই জায়গাটা থেকে বুস্ট আপ করা ও শুরু করে। খুব ভালো থেকো দুজনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বিবাহিত জীবন 11 বছর চলছে। পরিচয় হলো কি করে এই মানুষটার সাথে? অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে ওর একজন ফ্যামিলি মেম্বারের থ্রুতে। মানে ওর সেটা ফ্যামিলি মেম্বার ছিল এবং আমার তরফ থেকে সেটা ছিল একজন বান্ধবী। তো সেই জন্যই মিলামেশাটা হয়েছিল। বিয়ের পরে আমরা 1-2 সপ্তাহ পরে আমরা হানিমুনে যাই, সিমলা মানালি হানিমুনে গেছিলাম, হিমাচল প্রদেশ। তারপরে আসার পরে যেটা হয়, 2 মাস পরে ওর চাকরিটা চলে যায়। কি চাকরি করতে তখন? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। যখন তোমাদের বিয়ে হলো? হ্যাঁ, কাগজে। তখন ও অ্যাডভার্টাইজমেন্ট খুঁজছিল যে কিভাবে কাজ পাওয়া যায়, মানে যে করে হোক কাজে যেতে হবে। কিন্তু মাথায় একটা মানে কোথাও একটা ঘুরছিল যে ব্যবসা করবো, কারণ ও ছোটবেলা থেকেই ওর ইচ্ছে ছিল আমি ব্যবসা করব। তা সেইখান থেকে প্রথম ও একটা অ্যাডভার্টাইজমেন্ট পায় যে 4000 টাকার মাইনে দার্জিলিং এর একটা হোটেলে রুম বয়ের কাজ। তো সেখানে ও 1 দিনের মধ্যে ডিসাইড করে ফেলে ওখানেও চলে যাবে। আচ্ছা। ও আদৌ জানতো না যে হোটেলটা কোথায়, কি কাজ করতে হবে, ও কিছুই জানতো না। তারপরে যেটা হয় যে ও আমাকে সব বলতে থাকে যে ওই হোটেলে যাওয়ার পরে যেটা দেখে যে হোটেলের সিচুয়েশন খুব একটা ভালো হোটেল ওটা নয়। তো ওকে সবটা ওকেই করতে হতো, মানে সেটা রান্না করা থেকে, বাসন মাজা থেকে, রুম সার্ভিস দেওয়া থেকে, মানে সবটা ওকেই করতে হতো। ও 6 মাস পরে যখন বাড়ি আসে, তখন ও বলেছিল যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না থাকা, আমাকে ব্যবসা যে করে হোক করতে হবে। তো এইভাবে একটা আলোচনা হয় আমাদের বাড়ির মধ্যে। ও 2 দাদা ছিল সেখানে, আমরা 4 জন মিলে বসে আলোচনা করতে করতে সেই জায়গা থেকে
আমার ভাসুর নাম দেয় ফ্যান্টাসি হলিডেজ বলে আমাদের কোম্পানি হবে। তখন আমরা জানতাম না যে কি হবে। আমাদের যাত্রাটা শুরু হলো। এবারে আমরা ট্যুর প্যাকেজ করতাম, মানে গ্রুপ ট্যুর যেটাকে বলে। এবার গ্রুপ ট্যুর হতে হতে আস্তে আস্তে যেটা হলো, আমরা লস খাওয়া শুরু করলাম, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে গ্রুপ ট্যুরটা করতে হয়। তারপরে সৌরভ কবে ঘুরে দাঁড়াতে পারলে এত কষ্ট করার পর? আবার ওই 2017-18 এইরকম নাগাদ আমি একটা হোমস্টে লিজে নিয়েছিলাম 5টা রুম। 4 বছর তো এরকম ভাবে চললো? হ্যাঁ। এত অসুবিধা করে? হ্যাঁ, কিন্তু আমি ব্যবসাটা ছাড়িনি ওইভাবেই। মানে নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশন আছে শিলারিগাঁও, 5টা রুম নিলাম। 5টা রুম নেওয়ার পরে দেখলাম আমার ব্যবসাটা না হঠাৎ করে যেন সবাই মানে ট্যুর ব্যবসা আসছে। তারপরে ওইটার পরে ঋষিখোলা বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে সিকিম আর নর্থ বেঙ্গলের মিডল পয়েন্ট একদম। ওখানে আমি একটা হোমস্টে নিলাম, দেখলাম ব্যবসা গ্রোথ হয়ে গেল। বর্তমানে আমার 21টা না 22টা ব্রাঞ্চ অফিস আছে অল ওভার ইন্ডিয়া, প্রায় 55খানা স্টাফ আছে। মানুষই মানুষ। একসাথে দুজনে চাকরি করতে আগে? হ্যাঁ, একসাথেই চাকরি করতাম। সেখান থেকে চাকরি ছেড়ে দিলে? চাকরিটা তো দুজনেই ছেড়েছি, কিন্তু দুজনে আমরা আলাদা কোম্পানিতে চাকরি করতাম। প্রথম দিদি ট্যুরটা শুরু করেছিলাম 30 জন মন্দারমণি দিয়ে, সবথেকে কাছে ঘরের। আজ আমি লাস্ট উইকে ভিয়েতনাম করে এলাম, প্রায় 100 জনকে নিয়ে ভিয়েতনাম। এখন সামনে ইউরোপ ট্যুর আছে, আমরা মালয়েশিয়া করছি, অল ওয়ার্ল্ড এখন আমাদের ট্যুর হচ্ছে। তারপর রাজস্থান করি, রাজস্থান ডোমেস্টিক তো হচ্ছেই প্রচুর। কাশ্মীরে তো প্রচুর গ্রুপ হয় আমাদের, কিন্তু সবই আমাদের কর্পোরেট সেগমেন্টে হয়। এই 5 বছরের জার্নি দিদি, মানে খোলার 5 বছর পর থেকে। এখন আমাদের মাসে মোটামুটি 12-14টা তো গ্রুপ হয়ই, মানে যেটা অফ সিজনে। আর যদি সিজন দেখি, মানে ওই নভেম্বর থেকে, আমাদের পুজোর সময় খুব একটা কাজ হয় না, নভেম্বর থেকে ওই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের একই ডেটে হয়তো 10-12টা কাজ। মানে এক একটা গ্রুপের ভলিউম হচ্ছে প্রায় 100, 120, 150 এরকম। এখন তোমরা দুজনেই শুধু সামলাচ্ছো? না, আমাদের আরো স্টাফ। আমার সাথে আমার একজন রিলেটিভ আছে, সেও ফাইন্যান্স করেছে, দুজনে মিলে এটা করেছি আমরা। ওই 180 স্কয়ার ফিট অফিস থেকে আজকে আমাদের 5টা অফিস অল ইন্ডিয়াতে, দিল্লি, মুম্বাই, সিমলা, নৈনিতাল আর কলকাতা। খুব ভালো, ভেরি গুড। আমাদের আন্ডারে অলরেডি 200+ স্টাফ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, আপনার এখানে আসা নিয়ে পরিবারের সকলের একটু আপত্তি আছে। ওই ত্রিলোক সুন্দরীর ঘরে যাওয়াতে সকলের আপত্তি আছে, কারণ সকলের বিশ্বাস আর ধর্মীয় ভাবনায় আঘাত করছে। এসব কুসংস্কার, এসব নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? প্লিজ মিস্টার বটরবেল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। সরি ম্যাডাম, আসলে জ্যাজ যা করছে সবটা কিন্তু তদন্তের স্বার্থে করছে। হ্যাঁ, ওকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। ও আসবে না, ও এখানে আসবে না। ও কিনা ত্রিলোক সুন্দরীর ঘরে ঢুকেছে। আমি বলে রাখছি, ত্রিলোক সুন্দরী ওকে মারবে। তাই নাকি? ত্রিলোক সুন্দরী খুনি নাকি? কি বলছেন কি আপনি? ওর অভিশাপে মরবেন, পাপ অনাচারে মরবেন। তাই নাকি? তাহলে দেখাই যাক, কে অনাচারে মরে আর কে অপরাধ করে মরে। বাই দ্য ওয়ে, ভাস্কর বাবু, ওনাকে দেখতে পাচ্ছি না। বাবা আপনাকে সবসময় অ্যাটেন্ড করবে নাকি? আপনি এলেই জি হুজুর বলে দাঁড়িয়ে থাকবে? বাবার তো কাজ থাকতে পারে, ব্যক্তিগত কাজ তো লোকের থাকতেই পারে। বাবা, তুমি এত রিঅ্যাক্ট করছো কেন হঠাৎ? না, তাই বললাম, আপনি সবসময় সবাইকে সন্দেহ করছেন তো। আমি কিন্তু তোমার বাবাকে সন্দেহ করিনি। তাহলে কথাটা উঠলো কেন? আমি কোনো কিছু জানতে চাই না। ও ঘরে ঢুকবে না। যদি গার্ড দিতে হয়, রক্ষা করতে হয়, বাড়ির বাইরে কি? কাকুলি দেবী, এটা কি আপনারও মত? আসলে আমার এখানে ঠিক কিছু করার নেই জ্যাস। বাড়িতে ফলহারিণী কালী পুজো, আর পুজোটা বড় করেই হয়, বুঝতেই তো পারছেন আপনি। আচ্ছা, আমি যদি 72 ঘন্টা সময় চেয়ে নিই সকলের থেকে,
আমি বলছি, আমি যদি 72 ঘন্টার মধ্যে এই কেসটা সলভ করতে না পারি তাহলে আমি এই বাড়ির চৌকাট পেরোবো না। কি রাজি? আপনারা সবাই রাজি? আমার মত নেই। আমার মত নেই। 72 সেকেন্ডও এখানে থাকবে না। ভাস্কর প্লিজ, আমরা ওকে 72 ঘন্টা সময় দিই প্লিজ। বিপাশা রিকোয়েস্ট করছি। বেশ, সময় নিক তাহলে 72 ঘন্টা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকুলি দেবী, আপনি বিনয় রাহার নাম শুনেছেন? সিনিয়র জার্নালিস্ট। ওনার লেখার হাতও খুব ভালো। উনি বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বইও লিখেছেন। তো সেই বইতে কাকুলি দেবী আপনার সম্বন্ধেও কিছু বেরিয়েছে। ওনার বই যে পড়েছিলেন, ওই বইয়ের ম্যানুস্ক্রিপ্ট যার কাছে আছে তার নাম জানেন কাকুলি দেবী? কে তিনি? কৌশিকী মুখার্জি। আচ্ছা আচ্ছা, কৌশিকী মুখার্জি মানে নিউজ পেপারের কৌশিকী মুখার্জি, রাইট? ওনাকে আপনি চেনেন? চিনি। আমার ননদ হন উনি, আমার স্বামীর দিদি হন সম্পর্কে। তা হঠাৎ ওনার প্রসঙ্গ উত্থাপন করলেন কেন? ওনার প্রসঙ্গ উত্থাপন করছি তার কারণ উনি আমাকে বিনয় রাহা সম্পর্কে একটা ছোট ইনফরমেশন দিয়েছে। আজ থেকে ঠিক 36 বছর আগে 88 সাল, আপনার বয়স ওই 16-17 হবে। তখনও বোধহয় আপনি অ্যাডাল্ট হননি, তাই না? কাকুলি দেবী, সেই সময় একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল সেটা ঠিক বিস্তারিত জানা যায়নি, তবে এটুকু জানা গেছে আপনাকে জুভেনাইল কোর্টে প্রডিউস করা হয়েছিল। জাজ সান্যাল, don't cross your limit. No, madam. I am not crossing my limit. জুভেনাইল কোর্টে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার সাজাও হয়েছিল। একটা আশ্রমে আপনি ছিলেন, ওই রিহ্যাব সেন্টার টাইপের, তাই না? ওই মফস্বল টাউনের দিকে, ঠিক বলছি তো? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি বিনয় রাহা, বিনয় বাবু ঠিক তার পরের দিন এই নিউজটা কভার করতে গিয়েছিলেন। হ্যাঁ, করেছিলেন তো। কাকুলি দেবী, কেউ একজন মারা গিয়েছিল। কে মারা গিয়েছিল? উত্তর দিন, বলুন কে মারা গিয়েছিল? কাকুলি দেবী বলুন, চুপ করে থাকবেন না, বলুন। হাসালেন আপনি আমাকে। আমি যদি সব বলে দেবো আপনাকে, তাহলে তো 72 ঘন্টা নয়, 72 মিনিটে আপনি কেস সলভ করে দেবেন। আপনি কেস সলভ করুন, খুঁজে দেখুন কে খুন হয়েছিল, কে মারা গিয়েছিল, তার সঙ্গে আজকের কি সম্পর্ক, আপনি খুঁজুন। আপনার এলিম কতটা দেখি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে কারা খুন করতে চেয়েছিল? আপনার পিঠে বুলেট ছিল? কে শুট করেছিল আপনাকে?
উত্তর দিন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো বিবাহিতা। আপনি কি শ্বশুর বাড়ি না বাপের বাড়িতে থাকেন? আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি শুনতে পাচ্ছেন কি? দেখি 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 আস্তে আস্তে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। ব্রিথ, আস্তে 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 আস্তে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। ব্রিথ, আস্তে। অফিসার, আপনি আর ওকে কোনো কোয়েশ্চেন করবেন না এখন। ওর মানসিক অবস্থা একদম ঠিক নেই, ও কোনো একটা কারণে ভীষণভাবে ভয় পেয়ে রয়েছে। এই যে শোনো, কিচ্ছু হবে না তোমার। দেখো আমি আছি, ছায়া আছে, হ্যাঁ কিচ্ছু হবে না তোমার, কেমন? রেস্ট নাও, রেস্ট নাও, আস্তে আস্তে ব্রিথ করো। আপনি তো সব দেখতেই পাচ্ছেন অফিসার, কোনো কিছুতে রেসপন্স করছে না, শুধুমাত্র কোনো প্রশ্ন করলে কেমন অসুস্থ হয়ে পড়ছে। আমার কি মনে হয় বলুন তো, এই মেয়েটির মানসিক কোনো সমস্যা হচ্ছে। শারীরিকভাবে সম্পূর্ণ ফিট? হ্যাঁ, এমনিতে কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ ফিট। ওর একটা ছবি আমার লাগবে আপাতত। ওই সূত্র ধরে দেখতে হবে যে ও কোথা থেকে এসেছে, কোন বাড়ির মেয়ে, আর ফোনটাই বা কে করতে চেয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই হসপিটালে কিছু না কিছু একটা ঘটেছে, যার জন্য চোখমায়া মিসিং। অদ্ভুতভাবে নির্লিপ্ত তোরা। বাড়ির বউ মিসিং, তোদের কিচ্ছু এসে যায় না? তোর ভাইয়ের বউ মিসিং, তোর বৌদি মিসিং, তোর ভাই যাকে ভালোবাসে সে মিসিং, তোদের কিচ্ছু এসে যায় না? তোরা হার্টলেস, হার্টলেস তোরা। রেহান, রেহান আমি হার্টলেস নই, তুই আমার কথাটা শোনেন প্লিজ। তুই কিন্তু আজ এখানে সিনক্রেট করবি না প্লিজ রেহান, প্লিজ। 100 বার করবো, 100 বার করবো। রেহান, ভেরি সরি, আমি বুঝতে পারিনি আপনার ফোনটাও পড়ে গেল। আই এম ভেরি সরি। সরি, আপনার লাগেনি তো? না না, আপনি কেন সরি বলছেন? আমারই আসলে দেখে চলা উচিত ছিল। আমি আসলে একটা পেশেন্টের কাছে যেতে গেলে আমার আপনার ফোনটা। থ্যাংক ইউ। That's all right. উনি আপনার কেউ হয়? আমার ভাই। হ্যাঁ, তাই দেখি প্রায় এই হসপিটালে ঘুরে বেড়ান আর স্টাফেদের সাথে কথা বলেন। উনি কি কিছু খুঁজছেন? কে খুঁজছেন বলুন তো? ওনার স্ত্রীকে খুঁজছেন। ওর স্ত্রী মিসিং, খুঁজে পাচ্ছে না।
মাই গড, সো স্যাড। আমি আচ্ছা একটা কথা বলুন তো, ওনার স্ত্রী কি হসপিটাল থেকে মিসিং হয়েছেন? ডক্টর মুখার্জি, আপনি প্লিজ আমার ভাইকে বা আমাদের এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ। আমার ইচ্ছেও নেই, আপনি বললেন তাই জন্যই হোয়াট এভার। বাই দ্য ওয়ে ডক্টর মুখার্জি, আপনার ওই পেশেন্টের কি খবর? মানে সে তো ডিসচার্জ হয়ে গেছে এবং সমস্ত ডিউ যা যা বিলস সবকিছু আপনি পে করেছেন। বেশ ভালোই মহান সাজতে পারেন আপনি। না, একটু ভুল হচ্ছে, মহান সাজি না, আমরা ডক্টররা মহানই হই। ভগবান না উপর থেকে আমাদের এমন একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন যাতে আমরা পেশেন্টদের বাঁচিয়ে তুলতে পারি। She is too much. বড্ড রুক্ষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো প্রতীক্ষা, জীবনে তো অনেক পাপ করেছো, আর পাপ না কখনো ঢাকা থাকে না। এই যে তোমার পাপের মুখোশটা, সেটা কিন্তু খুলে গেছে। আর একটা কথা বলি, অনেক তো হয়েছে, অনেক সহ্য করেছি। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি তোমার ক্ষতি করব, কিন্তু আজ আমি শপথ নিচ্ছি, আমি তোমাকে এ বাড়িতে টিকতে দেব না। হ্যাঁ প্রতীক্ষা, কান খুলে শুনে রাখো, এ বাড়িতে আমি তোমায় টিকতে দেব না। কারণ তুমি যদি এ বাড়িতে টেকো না, এই সংসারটা টিকবে না। কারণ এই সংসারে তুমি কাউকে ভালোবাসো না। কাউকে যদি ভালোবাসতে তাহলে আমি বুঝতাম। তুমি নিজের হাজবেন্ডকেই ভালোবাসো না। তুমি যদি পলাশকে সত্যি সত্যি ভালোবাসতে না, তাহলে হয়তো পলাশের এই দিনটা আসতো না। যত পাপ কাজ করেছো, সেই পাপ কাজে তুমি সাথ দিয়েছো। তুই কখনো তো ওকে বলনি যে না এসব তুমি করো না? বলেছো? কোনো দিনও বলনি। তাই আমি তোমাকে বলছি প্রতীক্ষা, অনেক হয়েছে, আর না। তুমি জানো তো আমি কি করতে পারি, আশা করছি তুমি জানো। তাই তোমাকে পরিষ্কার করে বলছি, আমার সাথে চ্যালেঞ্জ করো না, কোনো সুবিধে হবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোমার এখন অনেক বড় বড় মাথা আছে পাশে। সেটা যদি জেনেই থাকো তাহলে না সংযত হও। এটা না আমার কাছে আশীর্বাদ। হ্যাঁ, অনেক মাথারাই আমার সঙ্গে আছে, আমার পাশে আছে, আর তারা যদি চায় তোমার মতো পাপীকে 2 আঙুলে টিপে মেরে ফেলতে পারে। তাই বলছি সাবধান, আমার সাথে চ্যালেঞ্জ নিও না। লড়াইটা কিন্তু শুরু হয়ে গেল প্রতীক্ষা। ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই যে বল, এই বাচ্চাকে ওকে দূর করে যেত, একদম দূর করে দেয় ওকে বাচ্চাকে। যবে থেকে লোকে যাই বাড়িতে পা রেখেছে, তবে নাকি সবাইকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এই মেয়েটা। রাক্ষসী একটা রাক্ষসী। আমার ছোট ভাই জীবনটা শেষ করেছে, আমার বড় ভাইটাকে মারার চেষ্টা করেছে, আমার শিবুলকে মারার চেষ্টা করেছে, আমার মা ভাইটাকে মিশিয়ে দিচ্ছে, মন মিশিয়ে দিচ্ছে, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এখন আমার বউটাকেও ও চেষ্টা করতে যাচ্ছে আমার বউটাও বিনা চিকিৎসা মরে যায়। ওকে ক্ষমা করবো আমি, ক্ষমা করবো ওকে, কোনোদিন ক্ষমা করবো না আমি ওকে, ক্ষমা করবো না, কোনোদিন ভালো হবে না তোর। অনেক টাকার সুযোগ দিতে সবাই, অনেক সুযোগ দিয়েছে। এখন তুমি আমার ভালো মানুষ বউটাকে লাগিয়েছে তো, খেপেছ তুমি ওকে। এবার দেখো তোমার কি দশা। দাঁড়াও, ভালো মানুষ খেপা নাকি যারা তুমি এবার বুঝবে। দূর করে তোমাকে বাঁচাকে চাবে। তুমি দেখো তোমাকে কি অবস্থা তোমার কপালে, তুমি দেখো খালি, তুমি দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাকা পয়সা দিয়ে সমস্ত গয়না ছাড়িয়ে নেব, কেমন? ঘরের লক্ষ্মী আমার বৌমা, তার গয়নাও বন্ধক রাখলো। করতে নেই লক্ষ্মী কুপিত হন, একটু যত্ন করে রাখবেন। হ্যাঁ, সাদের গয়না তো আমাদের, যত্ন করে রাখবেন। নিয়ে যাবো তাড়াতাড়ি। আরে আপনাদের গহনা আপনাদেরই থাকবে, কিচ্ছু হবে না। তবে একটা কথা বলি, এই গহনা কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু গহনাগুলো তামাদি হয়ে যাবে, তার মানে আমার হয়ে যাবে। আরে বাপু, বললুম তো সময় মতন এসে সব টাকা দিয়ে গয়না নিয়ে যাব। হ্যাঁ, যতদিন ছাড়াতে না পারছেন ততদিন কিন্তু মাসে মাসে সুদগুলো দিয়ে যাবেন মনে করে। মা চলো। দাদা, আপনার তো সব কথাই শুনেছি। আপনি যা যা শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী আপনাকে গয়নাগুলো দিয়ে গেছি। আপনি সুদের জন্য ভাববেন না, ঠিক সময় আপনাকে টাকাগুলো দিয়ে যাব। আর জানেন তো, এই গয়নাগুলো আমাদের খুব ভালোবাসার, আর এই গয়নাগুলোর মধ্যে আমাদের অনেক কাছের মানুষের স্মৃতি আছে। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো দরকার পড়লে আমরা গয়না গড়াতে পারবো, কিন্তু মানুষের স্মৃতি সেগুলো তার ফিরে আসবে না। তাই এই গয়নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ছাড়িয়ে নিয়ে যাব। আপনি ভাববেন না, নিজেদের গরজেই ছাড়িয়ে নিয়ে যাব। আসি, ধন্যবাদ। আমরা তীর্থ চ্যাটার্জি বাড়ির লোক। আপনাদের এখান থেকে ফোন এসেছিল যে আপনারা পেশেন্টকে ডিসচার্জ করে দেবেন। বলা হয়েছিল যে পেশেন্ট নাকি এখন একটু বেটার আছে, তাই বাকি টেক কেয়ার আমরা বাড়িতে নিয়ে গিয়ে করব। আজকে ডিসচার্জ করে দেবেন তো? শুনছেন, বলছিলাম যে আমরা অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছি তো, আমার জামাইকে মানে ওই আপনাদের পেশেন্টকে পুরো রাস্তাটাই তো গাড়ি করে নিয়ে যেতে হবে। তো আজকে আপনারা ছাড়বেন তো? বলছিলাম কি যে আমি একটুখানি দেখে আসি, একটু স্যারকে সব ঠিকঠাক হয়েছে কিনা। দাঁড়াও, ছেড়ে দিতে বলছি, আমাদের সব গোছগাছ করা আছে, আপনারা চাইলে আজকে পেশেন্টকে নিয়ে যেতে পারেন। তা না হলে শুধু শুধু চার্জ বাড়বে। বেড রেন্ট তো আছেই, তাছাড়া মিনিমাম যে খরচাগুলো সেগুলোও লাগবে। না না, আমরা আজই নিয়ে যেতে চাই, আমরা রেডি হয়ে এসেছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, যা ডিউ আছে সেগুলো ক্লিয়ার করে দিন, আমি বিলটা রেডি করে দিচ্ছি। বলছি, একটা না কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন। বলছি, আপনারা তো অনেকগুলো টাকাই চার্জ করেছেন, তার মধ্যে থেকে না কিছু সামান্য টাকা, খুবই সামান্য 7 লাখ টাকা মতো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। 3 দিনের মধ্যে আমরা টাকাটা দিয়ে যাব। তার জন্য কি করতে হবে আমাদেরকে বলুন, আমরা করে দেব। যেখানে যা লিখতে হবে, সাইন করতে হবে, সব করে দেব। একটু দেখুন না প্লিজ, কি করা যায়। হসপিটালে তো এরকম নিয়ম হয় না ম্যাম, আপনাকে পুরো ডিউটা ক্লিয়ার করে পেশেন্টকে নিয়ে যেতে হবে। আর আপনাদের বিল হয়েছে 25 লক্ষ টাকা। কি বলছেন বলুন তো? এই কদিনে 25 লাখ টাকা? দেখুন, আপনার এই কদিনে যেটা চার্জ করছেন সেটা কিন্তু অস্বাভাবিক। একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা দেওয়া কি করে সম্ভব? সেটা তো আমাদের জানার কথা নয়, আপনারা সব জেনেই এখানে ভর্তি করেছেন। আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে পারবেন, নয়তো আমরা ছাড়তে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাড়াতাড়ি চলো, অফিস যেতে দেরি হয়ে যাবে তো। এই, তোরা তো তারা কিসের রে? আমি গুরুজির কাছে গান শিখবো। এই নিউজটা তো ভালো লোককে দিতে হবে নাকি? কত টাকা একটু বলবেন? 20,000 টাকা অ্যাডমিশন ফি আর মাসে মাসে 8,000 টাকা। কি করব এখন? এত আনন্দ পেয়েছে মেয়েটা গান শিখবে ভেবে, টাকাটা দিতে না পারলে তো আবার কষ্ট দিয়ে ফেলবো মেয়েটাকে। ম্যাডি, তোর কি কিছু হয়েছে রে? মানে আমি অনেকক্ষণ ধরে দেখছি যে তুই কিরকম আনমনা হয়ে বসে রয়েছিস, মানে কোনো রিজন কি তোর মুড অফ? দেখ না, যে গুরুজির কাছে মিহি গান শিখবে তার কাছে তো ভর্তি করতে গেলাম ওকে, ফর্ম টর্ম সব ফিল আপ করলাম জানিস। তারপর সেক্রেটারি বলছে ওখানে অ্যাডমিশন ফিস 20,000 টাকা আর মান্থলি ফিস 8,000 টাকা। আমি কি করব না কিচ্ছু বুঝতে পারছি না রে স্নেহা। মিহিটা ভেবে বসে আছে নেক্সট উইক থেকে গান শিখতে যাবে। কি করে বলবো যে ওর মার এত সামর্থ্য নেই?
দেখ আমি তো ভাবলাম যে এত বড় একজন পণ্ডিত উনি নিজে থেকেই তখন মিহিকে গান শেখাবেন বলেছেন, তখন নিশ্চয়ই টাকা পয়সা নেবেন না। আমিও তো সেটাই ভেবেছিলাম স্নেহা, কিন্তু সবই ভুল ভাবলাম। কি করব বলতো আমি বুঝতে পারছি না। গুরুজি স্কুল তো অফিসের একদম কাছে। মাম্মা, তুমি বারবার জর্জের দিকে তাকাচ্ছ, ভালো লোককে খুঁজছো? না না মাম্মা, আমিও তো ভালো লোকের জন্য ওয়েট করছি। কোথায় যে গেল, সকাল থেকে দেখতে পাচ্ছি না। হ্যালো, আপনি মিহিকা ঘোষের মা বলছেন? হ্যাঁ বলছি। আমি গুরুজির সেক্রেটারি বলছি। হ্যাঁ বলুন। আগের দিন আপনি এসেছিলেন না মিহিকাকে ভর্তি করাতে? আসলে ম্যাডাম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা আপনাকে সেই টাকাটাই বলেছিলাম যেটা আমরা সবার কাছ থেকে নিই, কিন্তু মিহিকাকে গুরুজি গান শেখাতে চান। ওর গান গুরুজির খুব ভালো লেগেছে, তাই উনি বলেছেন টাকা ছাড়াই মিহিকাকে গান শেখাবে। মানে মানে কোনো টাকা লাগবে না? সত্যি বলছেন? না ম্যাডাম, কোনো টাকাই লাগবে না। আপনি না হয় গুরু দক্ষিণা হিসেবে বছরের শেষে 1 টাকা দিয়ে দেবেন। 1 তারিখ থেকে মেয়েকে নিয়ে আসবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিহি, তুই 1 তারিখ থেকে গান শিখতে যাবি? আমার দেখ কি আনন্দ হচ্ছে। ভালো লোক এলে খবরটা দিস। হ্যাঁ, মিহিকার গানের সমস্ত খরচা আমি দেবো। হ্যাঁ, তবে একটা জিনিস, মিহিকার মা যেন এটা জানতে না পারে। দেখুন, উনি যেন জানেন যে মিহিকা থেকে 1 টাকাও নেওয়া হচ্ছে না। প্লিজ মেনটেন দ্যাট। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। আপনি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আপনার বোনাসের অর্ধেক আমাকে দিয়েছেন মধুবনী। এত বড় হৃদয় বোধহয় আমার হবে না। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা আমার মিহিকার জন্য একটা ছোট্ট গিফট। ও একদিন খুব বড় শিল্পী হবে। আমি সিঙ্গাপুরে বসেও জানতে পারবো মিহিকা অনেক অনেক নাম করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাম্মা, ভালো লোকের পিছন পিছন কোথায় চলে গেছিলে? তোর ভালো লোককে একটা গিফট দিতে। ম্যাডি, এই ম্যাডি শোন না, বলছি যে তাহলে আজকে অফিসে পর গড়িয়াহাট যাবি তো? আজকে 1 মিনিট দাঁড়া তো। গিফট তো বেস্ট ফ্রেন্ডরা বেস্ট ফ্রেন্ডকে দেয়, তার মানে ভালো লোকের মাম্মা আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে। হ্যালো মধুবনী, আমি মিহিকা স্কুলের টিচার। ম্যাম, আপনি কিছু কি সমস্যা হয়েছে? সামার ভ্যাকেশনে ফোন করলেন। আরে না না, কোনো সমস্যা হয়নি। আসলে আমি একটা গুড নিউজ দিতে ফোন করলাম। গুড নিউজ? আপনি জানেন তো স্কুলের ওয়েব পেজে মিহিকার একটা গানের ভিডিও আপলোড করা হয়েছিল। এই ফর্মটা ফিল আপ করে দিন। আচ্ছা, আজ তো গুরুজির সঙ্গে দেখা হলো না, পরের দিন এসে দেখা করে যাব। হ্যাঁ নিশ্চয়ই, পরের দিন যখন আসবেন অ্যাডমিশনের টাকাটা নিয়ে আসবেন, সঙ্গে 1 মাসের বেতনটাও দিয়ে দেবেন। ইস, আমি কি বোকা! নিজে থেকে শেখাবেন বলেছেন বলে আমি তো ভেবেছিলাম ফ্রিতে শেখাবেন। কত টাকা একটু বলবেন? 20,000 টাকা অ্যাডমিশন ফি আর মাসে মাসে 8,000 টাকা, বেশি না। বেশি না? এত টাকা দেওয়া তো অসম্ভব। কিন্তু মিহিটা এত আশা নিয়ে এসেছে।
আমি এবার ভর্তি হতে না পারলে তো আমার মেয়েটার মনটা একেবারে ভেঙে যাবে। উফ বাবা, কত বেজে গেল, এটা তো শেষ করতেই হবে, আজকেই ডেলিভারি নেবে। মাম্মা! হ্যাঁ মা? মাম্মা! বলো। তোমার টিফিন প্যাক করে নিয়েছি। আর তোর ভালো লোকেরটা প্যাক করলি না? এটা কি হবে রে? তোর আর আমার টিফিন তো একটাতেই নিয়েছিস নাকি? আরে এটা ভালো লোকের জন্য মাম্মা। যার দিন আমার স্কুলে ছুটি থাকবে, ভালো লোককে আমার টিফিন বক্সে টিফিন প্যাক করে দেবো। ওরে মেয়ে, আচ্ছা মাম্মাকে তো তুই কোনোদিন তোর টিফিন বক্স দিস না, ভালো লোককে দিয়ে দিলি। বুঝলাম, এখন মিহি মাম্মার থেকে বেশি ভালো লোকের কেয়ার করে। বাচ্চাদের মতন হিংসুটে মানা করে না মাম্মা। কি? আমি হিংসুটে? আমি হিংসুটে? কে হিংসুটে? কে হিংসুটে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দার গুন্ডার এত বড় সাহস হবে না যে আমাদের চোখের সামনে থেকে আমাদের দেবীর মতো শ্যামলী মাকে তুলে নিয়ে যায়। এই কোথায় বড় বাক্সটা কোথায়? এদিকে আসুন, আসুন বাবু, আসুন 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 আসুন। শ্যামলী, এসো মা, শ্যামলী মা, এসো 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 এসো। কোথায়? আয় আয়, নিয়ে আয় নিয়ে আয়, এই বাক্সটায় প্যাক করা হবে। আয় আয় আয়, রাখ রাখ রাখ। বাবু, শ্যামলী মা, যদি শিলিগুড়ি পাড়াতে চাও তাহলে এই চায়ের বাক্সের মধ্যে তোমাদের ঢুকিয়ে পাচার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এক্ষুনি ট্রাকে এই বাক্সটা লোড হবে, আপনারা দুজনে এই বাক্সের মধ্যে ঢুকে পড়ুন। কিন্তু মানে এইটুকু একটা বাক্সে আমরা দুজন কি করে? আর কি করবো বাবু, মানুষ ঢুকতে পারে এমন বড় বাক্স তো একটাই আছে। আর দেরি করবেন না, সময় মতো ট্রাক ছাড়তে হবে। ট্রাক ছাড়তে দেরি হলে মালিক কৈফিয়ত চাইবে, টাকা কেটে নিন। ঢুকে পড়ুন, একটা মানুষের উপরে 8টা মানুষ থাকলে এই বাক্সে ঠিক ধরে যাবে। এছাড়া আর যে কোনো উপায় নেই মা, উঠে পড়ো। গাড়িটা দাঁড়ালো কেন বুঝতে পারছি না। কি আছে ট্রাকে? চায়ের পেটি আছে দাদা। খোল, চেক করবো। চায়ের পেটি চাল রোজই তো যায় দাদা, কি চেক করবেন দাদা? না মা, কাল রাতেরটা নামেনি নাকি? না দাদা। নামাচ্ছি। ডালাটা খোল, প্রত্যেকটা বক্স ভালো করে খুলে খুলে চেক কর। ঠিক আছে দাদা। এই ট্রাকটা শিলিগুড়ি যাচ্ছে, তার মানে ওখান থেকে কলকাতায় যাবে। ওরে গর্ধব, ওই লাস্টের দিকে বক্সটা দেখ। এক্ষুনি রাজপাড়ার দিকে চলো, ওখানে নাকি গ্রামবাসীর একটা মেয়েকে কোণের সাথে গাড়ি করে যেতে দেখেছে। আমরা যদি মুক্তিপাড়ায় যেতে পারি তাহলে ওদের আটকাতে পারবো। চলো। তার মানে শ্যামলী ওখানেই আছে? হ্যাঁ গুরু। হ্যাঁ চল। এই ছাড় 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 ছাড়, গাড়ি ছাড়। এই ওদের ছেড়ে দে, ছাড়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধন্যবাদ স্যার, আপনার জন্যই আমি আবার দ্বিতীয় জীবন পেলাম। সেটা আমিও পেলাম শ্যামলী। শ্যামলী, তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কারণ এই ভোরবেলা কোনো অটো বাস কিছুই আমরা পাবো না। আমাদের টাউন অবধি যেতেই হবে। আসুন আমরা হাঁটা লাগাই। না স্যার, এখানেই শেষ। আপনার আর আমার পথ চলা এখানেই শেষ স্যার। আজ থেকে আমাদের পথ আলাদা। আপনি এগিয়ে যান, আমি আপনাকে আর বিরক্ত করব না। সাবধানে যাবেন। কিন্তু মানে আপনি কোথায় যাবেন এখন? আমি যাব স্যার, আপনি মানে চিন্তা করবেন না। আপনি যান না। আপনি যান না বলে হয় না শ্যামলী। টুরিস্ট এলাকা, অনেক হোটেল রয়েছে, কোনো না কোনো হোটেলে আমি ঠিক একটা কাজ পেয়ে যাব। তা তো হয়েই গেল শ্যামলী, আপনি তো সব সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন কি করবেন না করবেন। আপনার কাছে তো অন্য কারো কোনো কথা, অন্য কারো ইমোশনের কোনো দাম নেই, তাই না? আপনি তাহলে যা সিদ্ধান্ত নিয়েছেন তাই তাহলে করুন, আপনি যেটা ইচ্ছা। আপনি শিওর যে আপনি দার্জিলিংয়ে গেলেই মানে আপনার চেনাশোনা আছে, দার্জিলিংয়ে আপনি একটা ব্যবস্থা করে নেবেন? আপনি শিওর? স্যার, আমি তো বললাম আমায় নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা অসহায় মেয়েকে সাহায্য করবেন, আপনার কর্তব্য পালন করবেন, তাতে আপনারই কষ্ট বাড়বে। আর আমি চাই না যে আপনি কষ্ট পান। আপনাকে আমি কষ্ট দিতে চাই না স্যার। আর একটা কথা স্যার, আমি যেটা করেছি না তার জন্য সত্যি আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করুন আমি অসহায় হয়ে যা করেছি আপনার ভালোর জন্য করেছি। অন্য কোনো মতলব আমার ছিল না স্যার। আমি আপনাকে ঠকাতে চাইনি, আমার আসলে আর কোনো উপায় ছিল না। যদি পারেন তাহলে আমায় ক্ষমা করে দেবেন। বাস এটুকুই চাওয়ার আছে, আর কিছু চাওয়ার নেই। আপনি যান স্যার, সাবধানে যাবেন। আমি আপনাকে আর বিরক্ত করব না। ভালো থাকবেন। না না মহেশ্বর, আমি আর পিছনের দিকে তাকাবো না। স্যারকে দেখলেই আমার মন ছুটে যেতে চাইবে স্যারের কাছে। আমি আর দেখবো না স্যারের দিকে। স্যার ভালো থাকুক, আমার থেকে দূরে থেকেই ভালো থাকুক স্যার। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দাদা, আপনি গাড়িটা থামালেন কেন? কারণ আমি আপনাকে কোথাও যেতে দেবো না, তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিভাই আর সূর্যদার মধ্যে প্রেম হয়েছিল, এটা ঠিক। সেটা দিদিভাইও অস্বীকার করবে বলে আমার মনে হয় না। কিন্তু আপনি যেদিকে ইঙ্গিত করছেন সেটা যদি সত্যিই ঘটে থাকতো, তাহলে জেনে রাখুন দিদিভাই কখনো মেসি ভাইয়ের সাথে সূর্যদার বিয়ে দিত না। আর আরেকটা কথা যেটা আপনি সরাসরি বলছেন না, আপনার কথার আড়ালে লুকিয়ে আছে, সেটা হলো আপনি ভাবছেন দিদিভাই সূর্যদার সাথেও সম্পর্ক রেখেছে, আবার আপনার সঙ্গেও। দেখো দেখো স্রোত, সূর্য আমার ভাই। হ্যাঁ, আমার নিজের ভাই না হলেও আমার ভাই তো। না, আপনার সাথে কথা বলার আর কোনো প্রয়োজন নেই আমার। আপনি আমার দিদিভাইয়ের জন্য একদমই উপযুক্ত নন, একেবারে টোটালি উপযুক্ত নন। আপনি আমার দিদিভাই সম্পর্কে এসব ভাবেন, আর আমার দিদিভাই আপনার জন্য কষ্ট পাচ্ছে। এনিওয়ে, আপনার সঙ্গে কথা বলার যখন কোনো প্রয়োজন নেই, তাহলে আমি চলি। আপনার 5 মিনিটও সময় নষ্ট করিনি আমি। তার আগেই আপনি আপনার অযোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। তুমি আমার কাছে 10 মিনিট চেয়েছিলে, আমি তোমাকে দিয়েছি।
এবার আমি তোমার কাছ থেকে 10 মিনিট চাইছি। আমাকে একবার পরিষ্কার করে বলবে রায়ের সাথে সূর্যের বর্তমান সম্পর্কটা কি? অদ্ভুত মানুষ তো আপনি। আপনাকে এসে যে যা বলে আপনি সেটা বিশ্বাস করে নেন। মানে আপনার কাছে এসে কেউ ভুলভাল কথাগুলো বললো আর আপনি বিশ্বাস করে দিদিভাইকে কষ্ট দিলেন। এবার আমি যা বলবো সেগুলো বিশ্বাস করে হয়তো আবার দিদিভাইকে কাছে টেনে নেবেন। তারপর আবার কেউ এসে আপনাকে এক গাদা কথা বলবে আর সেগুলো বিশ্বাস করে আবার আপনি। না না মিস্টার সেন, আমি আমার দিদিভাইকে নিয়ে আপনার সঙ্গে আর কোনো কথাই আলোচনা করব না। আপনার মন যখন এত সহজে বিভ্রান্ত হয়ে যায় তখন হয়তো আমার দিদিভাইয়ের মতন সংবেদনশীল একটা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক অসম্ভব। শ্রোতা, আমি তোমাকে আবার প্রশ্ন করছি, সূর্যের সাথে রায়ের বর্তমান সম্পর্কটা কি? সেটা বলবো বলেই এখানে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি বলবো না। আপনি যদি আমার দিদিভাইয়ের সম্পর্কে জানতে উৎসাহী হন নিজে খুঁজে বের করুন। আসি। স্রোতস্বিনী মুখার্জি 99031। ভুল হচ্ছে আমার। কি করছি আমি? সত্যি তো আমি বিভ্রান্ত হয়ে পড়ছি। রায়কে কি অনবরত আমি ভুল বুঝে যাচ্ছি? কয়েকটা মানুষ যারা রায়কে একদমই পছন্দ করে না তাদের কথা শুনছি, আমার নিজের বিবেচনা কাজে লাগাচ্ছি না কেন? রায়কে আবার এতটা ভুল বুঝলাম আমি, নাকি আঘাত পাওয়ার ভয়ে এতটাই রক্ষণশীল হয়ে উঠলাম যে নিজেই আঘাত করে ফেললাম রায়কে? না না, ভুলটা মাত্রা ছাড়িয়ে ক্ষতি করে ফেলার আগে সেটা স্বীকার করে শুধরে নেওয়া দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনার গাড়িতে উঠতে কেন যাব? দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে এমনিতেই, আমার প্রথম দিন আজকে। আরে বাবা, সেই জন্যই তো বলছি সময় নষ্ট না করে চট করে উঠে এসে বসো। কোনো বাস বা অটো আমি ঠিক পেয়ে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। আর থ্যাংক ইউ লিফট দিতে যাওয়ার জন্য। দেখেছো কেমন একগুয়ে জেদি তুমি? শুধু শুধু জেদ করে সময়টা নষ্ট করছো। এদিকে দেখো তো, একটা অটো দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো, দূর দূর অবধি কোনো বাস দেখা যাচ্ছে। চলে আসবে স্যার, কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাব, আমার কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আমি তো উল্টো পথে যাচ্ছি না। তোমাকে তোমার অফিসে যেতে গেলে আমার অফিসের উপর দিয়ে যেতে হবে। আমি না হয় একটু এগিয়ে গিয়ে তোমাকে ড্রপ করে দিয়ে আবার অফিসে চলে যাব। আমার জন্য আপনাকে এগোতে পেছোতে কিচ্ছু করতে হবে না, বললাম তো আমার অসুবিধা হবে না। আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। এই রাস্তার মধ্যে আমি যদি এখন তোমার হাত ধরে তোমাকে রিকোয়েস্ট করি, সেটা ভালো লাগবে? আপনিই বা কেন এরকম করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আপনি আমার অফিসের ঠিকানা কি করে জানলেন? আমি তো আপনাকে অফিসের নাম বলিনি। বলোনি, তাতে তো কোনো ক্ষতি নেই, আমি জেনে নিয়েছি। হাজার হোক তুমি আমার অফিসের এক্স এমপ্লয়ি। আমার প্রাক্তন এমপ্লয়ি কোথায় জয়েন করলো সেটা খোঁজ খবর রাখবো না আমি? রাই, প্লিজ শুধু শুধু জেদ করো না। এদিকে দেখো, একটা অটো নেই, এদিকে দূর দূর অবধি কোনো বাস আসছে না। তোমারও দেরি হয়ে যাবে, আমারও দেরি হয়ে যাবে, আমাদের দুজনেরই দেরি হয়ে যাবে। হ্যাঁ, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলো না আমরা এগিয়ে পড়ি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনি। আই মিন আমাদের কর্মক্ষেত্রে, আমাদের গন্তব্যের দিকে আর কি। প্লিজ। থ্যাংক ইউ। চলো উপরে চলো। কি আপনার অফিসে নিয়ে এলেন তো? তোমাকে একবার উপরে যেতে হবে, এসো। কেন? একটা ছোট্ট কাজ আছে, চলো। স্যার প্লিজ, আমার কিন্তু সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে চলে যেতে পারবো, একটা বাস কিংবা অটো নিয়ে নিলেই হয়ে যাবে। রাই, কাজটা খুব ইম্পর্টেন্ট, আর হাতে এখনো 15 মিনিট টাইম আছে। 2-1 মিনিটের কাজ। ইনফ্যাক্ট তোমার রেজিগনেশনের ব্যাপারেই কয়েকটা সই বাকি আছে, সে কয়েকটা সই করে দাও, তারপরে তুমি চলে যাও। ইনফ্যাক্ট আমি তোমাকে নিজে ছেড়ে দিয়ে আসবো, ওকে?
বসো, বসে দেখো। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? এটা তো দুদিনের লিভ অ্যাপ্লিকেশন, এটাতে আমি সই করবো কেন? ওটাতেই সই করতে হবে তোমাকে। তুমি শুক্রবার আর শনিবার আসনি। স্যার প্লিজ, আমার আর ভালো লাগছে না এসব, একেবারে ভালো লাগছে না আমার। দেখুন, আপনার যদি যখন তখন এরকম মজা করার ইচ্ছা হয় না, আপনি প্লিজ অন্য কারোর সঙ্গে মজাটা করুন, আমার অকারণ দেরি করাবেন না। আর চাকরিটা আমার কাছে মজার নয় স্যার, অনেক বড় একটা প্রয়োজন, আমার পরিবারের ভরসা। এই আমি রাখলাম, এখনো খুব একটা বেশি দেরি হয়নি, এখনই বেরিয়ে গেলে আমি ঠিক সময় পৌঁছে যেতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুইটি, সুইটি বৌদি, সুইটি বৌদি, সুইটি বৌদি চোখ খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? সুইটি, হ্যাঁ সুইটি, সুইটি, আরশোলা তো এর কিচ্ছু হবে না, সহজে মরে না এগুলো। জোড়া ভূতের ভয় পেয়েছে তো, তাই একটু বেশিক্ষণ ধরে ভিড়মি খেয়ে পড়ে আছে। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে দিতে হবে, দেখবি সব দাঁত চামচ উঠে গেছে। শুকনো লঙ্কা পোড়া? হ্যাঁ, অব্যর্থ ওষুধ। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে ধরতে হবে, তাড়াক করে লাফিয়ে উঠবে। দেখ আমি এক্ষুনি নিয়ে আসছি। জেঠু, রুচিদি তুমি সুইটি বৌদিকে ধরো তো একটু দেখে। দাঁড়িয়ে থেকে কি করছো? একটু হাওয়া করো না, জ্ঞান ফেরানোর চেষ্টা তো করো। কি বিপদ হলো ঠাকুর। হে সুইটি, সুইটি শুনতে পাচ্ছ? সুইটি, সুইটি যদি জ্ঞান ফিরবে না? পুটি চিন্তা করিস না, ফিরবে ফিরবে, জ্ঞান একদম ফিরবে। এই সুইটি, এই আমি নিয়ে এসেছি। দাও দাও আমাকে, দাও আমাকে। এটা ধর, এটা ধর। হ্যাঁ দাও ধর। এই সুইটি শুনতে পাচ্ছ? ভালো করে পুড়িয়ে দে, নাকে ধর। পুরো ঝর্ণার মতো ভিজিয়ে দিল আমাকে। ইস, আছে আছে, আমাদের মধ্যেই আছে। আছে। আরে বলেছিলাম না, এসব আমার জানা আছে, ওর কিচ্ছু হয়নি, সব দাসটামো। সুইটি বৌদি, তুমি ঠিক আছো তো? এখন শরীর ঠিক লাগছে? ও বাবা গো, কি ভয়ানক গো। আমাকে মেরে ফেললো গো, আমাকে খেয়ে ফেললো, আমাকে বাঁচাও। কি বলছো? কে খেয়ে ফেলবে তোমাকে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেলে কি করে তুমি? এইবার বেরোবে আসল কথা। আমি জানতাম না গো, ঠাপি ঠিকই বলেছিল। ও এসেছিল, ও আছে এখানে, ও এসেছিল। ঠিক করে দে, রাত দুপুরে ধারছে মনে করে কে এসেছিল সেটা বলো। ভূত, বাইজি ভূত। তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা পাপ করেছিস সেটা নিজের মুখে স্বীকার কর, না হলে আমার হাতে মরবি। করছো কি? আরে বাবা সুইটি বৌদি, কান্নাকাটিটাকে বন্ধ করো তো। বলো এবার আমাদেরকে পরিষ্কার করে কি হয়েছিল তোমার, কি দেখেছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভয় দেখানো ভুল হয়ে গেছে আমার, খুব ভুল হয়ে গেছে। আসলে কাল রাতে আমি ভূত সেজে পুটিকে ভয় দেখিয়েছিলাম। তাই ওই বাইজি ভূত জেগে গেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
এই ছাল ছাড়ানো ভদর, সব কথা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, ঘুমের ওষুধ পর্যন্ত হজম করে ফেললি। হ্যাঁ, তোর একটাই ওষুধ, বুঝতে পেরেছিস তো? জুতোর বাড়ি। দাঁড়া একদম খবরদার বলে দিচ্ছি, রাত বিরাতে গায়ে হাত তুলতে আসবে না, একদম জুতো ফুতো মারবে না। শোনা, তোমরা কি করছো না করছো আমার তাতে কিছু যায় আসে না। আমি মৌমিতাকে খুঁজতে এসেছিলাম। মৌমিতাদির কথা তো একেবারে ভুলে গিয়েছিলাম, ওইদিকে তো আবার গন্ডগোল হয়ে গেছে। তোর বউকে ভূতে ধরলো নাকি? সে মাঝরাতে উঠে গেল কোথায়? সেইটাই তো হচ্ছে কথা। সন্ধ্যে থেকে বলছে পেটটা খারাপ, কিছুই তো খেলো না। মাঝরাত্রি হঠাৎ উঠে দেখি ঘরে নেই, তা ভাবলাম কল ঘরে গেল কিনা, তো কোথায় গেল কিছুই তো খুঁজে পাচ্ছি না। বোঝো ঠেলা, এ কি কপ্পুর নাকি পটাং করে উবে যাবে? হ্যাঁ, দেখ কোন কোনা খাপটিতে গিয়ে বসে আছি, খুঁজে ভালো করে দেখ। দেখ, রান্নাঘরে আছে। এত রাতে বড় বৌদি রান্নাঘরে কি করছে? মানে আমি বসিয়ে দিয়ে এসেছিলাম আর কি। আসলে এই অ্যাকশন শুরু হওয়ার আগে আমি আর রুচিদি সুইটি বৌদি ঘর থেকে কখন বেরোবে তার জন্য বসে অপেক্ষা করছিলাম। রাতটা একটু বাড়ুক, সবাই তো শুয়েছে, বাড়ির সবাই পুরোপুরি ঘুমিয়ে পড়ুক, তারপরে আমরা শুরু করবো। বাবাই দেখাবার আমার খিদে পাচ্ছে। তুমি বিস্কিট খাবে? না, আমি খাবো না। তুমি এক কাজ করো, রান্নাঘর থেকে খেয়ে এসো, যাও, আমি এখানে আছি। যাবো বলছো? হ্যাঁ যাও, আমি এখানে আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ফোন করে দেবো। ঠিক আছে, মশাগুলো মারো। বাবা, পেটটা কেমন জ্বালা জ্বালা করছে, কি যে খেলাম, শান্তিতে ঘুমাতেও পারছি না। উফ বাবা, একটু রান্নাঘরে গিয়ে দেখি, ঠান্ডা জল খেলে যদি কম ভালো লাগে না, ঘুমাতে পারছি না। মৌমিতাদি এখানে একটু বসুক, আমি বরং নদীরটা সেরে আসি। হ্যাঁ মৌমিতাদি, তুমি ভয় পেও না, দাঁড়াও। এই যে নাও, এই যে জলটা, বুঝলে? তুমি জলটা খাও, এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, ভয় পেও না, জল খাও। আমি তখন দরজা দিয়ে চলে গিয়েছিলাম, তারপর আমি আর কিছু জানি না। মানে মৌমিতাদি এভাবে বেঁকে গেল কি করে আমি সত্যি বুঝতে পারছি না। তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো, একেবারে এক ঢিলে জোড়া পাখি বেড়া দিয়েছে। না না জেঠু, আমি না সত্যি এটা হোক চাইনি। মৌমিতাদির এই অবস্থা দেখে আমার সত্যি খুব গিল্টি ফিল হচ্ছে। প্রণাব, আপনি এত টেনশন নেবেন না, বড় বৌদির কিচ্ছু হয়নি। বড় বৌদি একদম ঠিক আছে, ও জাস্ট একটু শক পেয়েছে, দ্যাটস ইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি? এটা কি জামা? এটা রং হলো, এটা কি? এটা কে কিনেছে? জিজ্ঞেস করতে হবে তোমাকে। তুমি এখানে কি করছো? কি চাই? আপনার এটা পছন্দ হলো না? কোনটা? এই শার্টটা? এটা কার পছন্দ হবে? মানে আপনার সত্যি পছন্দ হয়নি এটা?
কি ব্যবহার ফুলকি? এটা চোখে জল কেন আসছে? এটার জন্য কি হয়েছে? তার মানে আপনি পরবেনও না? আমি এইরকম একটা জামা কেন পরতে যাব হঠাৎ? কি বলছো? তোমার কি হয়েছে বলো না, আশ্চর্য তো। হ্যাঁ আরে ফুলকি, আরে আমি তো জিজ্ঞেস, মাথায় আবার কি পোকা নড়লো? আমি হঠাৎ এরকম একটা, আমাকে তো সবাই ছোট ভাবতায়, মাইনেপত্র দিতে না কেউ, আমার হাতে তো কোনো টাকাই থাকে না, আমারও তো খরচ খরচা আছে নাকি? এটা কিন্তু অ্যাডভান্স দেওয়া হচ্ছে। ধরো ধরো, সই করে যাও। এসো 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 এসো। নো 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 নো, ফুলকি নিজের মাইনের টাকা অ্যাডভান্স নিয়ে আমার জন্য এই জামাটা কিনেছে, আমার জন্য। আমার এটা কোনোদিন পছন্দ হতো না, মানে হয় পাগলামোগুলোর। কি করবো আমি এবার এটা নিয়ে? না ভাই, বলছি তোর এই শার্টটা এখন পছন্দ হয়নি না? মানে ফুলকি খুব আপসেট হয়ে পড়েছে। এই শার্টটা আমি লাইফে কোনোদিন পরবো? হ্যাঁ আমি বারণ করেছিলাম। কি এটা, কি কি এটা এরকম? আমি কি কি এবার বুঝতে পারছো কেন তোমার হাতে টাকা দেওয়া হয় না? কি দরকার ছিল এই পাগলামোগুলো করার? হ্যাঁ, টাকা নষ্ট। এটা কে বলেছে তোমাকে আমার জন্য জামা কাপড় কিনতে? ফুলকি, না ভাই শোন না। আরে ফুলকি দাস, তুমি যে পরীক্ষাটা করেছিলে তার ফল পেয়ে গেছো তো? স্যার তোমাকে একটুও ভালোবাসে না, শুধু ছাত্রী হিসেবে কর্তব্যটুকু করে। তার বেশি স্যারের মনে তোমার জন্য কিচ্ছু নেই। অতএব তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলো সব মিথ্যে, কোনোদিনও সত্যি হবে না সেগুলো। এই স্বপ্নগুলো আঁকড়েই তুমি বসে থাকবে আর খুশি করবে, এটাই তোমার জীবন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে কি রে, রোহিতটার কোনো বোধ বুদ্ধি আছে বলতো? মেয়েটা শখ করে একটা জামা কিনলো ওর জন্য, আর ও মুখের উপর ওইভাবে বলে দিল যে ওর পছন্দ হয়নি, ও পরবে না। দেখেছিস, আমি বলেছিলাম। আমি তো ভেবেছিলাম স্যারের পছন্দ হবে, স্যার পরবে ওটা। আরে বাবা, তো কি হয়েছে? জামাটা তো পাল্টে নিলেই হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তার জন্য তো মন খারাপ করার কি আছে? পাগলি একটা। তোমাকে আর কি বলবো দি ভাই, আমি তো একটা ভালোবাসার পরীক্ষা করছিলাম। আমি কি দেখছি? ফুলকি, দেখো কে কি পড়েছে। পড়তে হলো ফুলকির সায়েন্স না? আমার জন্য কিনেছে এই জামাটা, এক গাদা টাকা খরচা করেছে, কারণ এতগুলো টাকা তো নষ্ট করা যায় না, তাই পড়তে হলো। স্যার, আপনার পছন্দ না হওয়া সত্ত্বেও আপনি জামাটা পরেছেন?
জয় মা কালী। তার মানে তো স্যারের আমার উপর একটা টান আছে। মাই গুডনেস, এটা কি পড়েছো তুমি রোহিত? কেন, কে দিল তোমাকে এটা? অফকোর্স ফুলকি দাস, আমি আবার এই কথাটা জিজ্ঞেস করছি কেন, বাট তোমার টেস্টটা এতটা খারাপ হয়ে গেছে আজকাল। ফুলকি দাসের পাল্লায় পড়ে। ভালো, খুব ভালো। ম্যাডাম, স্যার যেটাই পড়ে স্যারকে তাতেই ভালো লাগে। দিদি দি ভাই তোমরাই বলো, স্যারকে খারাপ লাগছে? আরে কে বলে আমাদের রোহিতকে দেখতে খারাপ লাগছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডেকে নিয়ে আমাদের প্রথম জুটিকে। ইয়েস, বাসড্রোনি থেকে শুভ্রা কাকিমা আর সঞ্জনা। তো আচ্ছা, এই যে জামাই ষষ্ঠী আসছে, জামাইকে কি খাওয়ানো হয়? জামাইকে খাওয়ানোর থেকে জামাই আমাকে বেশি করে খাওয়ায়। ভীষণ ভালো রান্না করে। আরে বাবা, এটা তো দারুণ ব্যাপার তো। মানে আমি বিয়েটা করেছিলাম ওর রান্নার প্রেমে পড়ে। একটা অনুষ্ঠানে দেখা হয় এবং আমি রান্নাটা খেয়ে পেয়েছিলাম, কে রান্না করেছে সেটা আগে খুঁজি। দুলি রন্ধনে বন্ধন। হ্যাঁ, রন্ধনে বন্ধনই বটে। দ্বিতীয় জুটিকে আমরা ডেকে নিই, হাওড়া থেকে সোমা কাকিমা এবং পৌলমী। নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। কাকিমা, আপনাকে জিজ্ঞেস করি আগে, আপনার জামাই ষষ্ঠীর বয়স কত? 11 বছর। আচ্ছা, আর জামাই কি ধরনের খাবার খেতে পছন্দ করে? তার ফ্রাইড রাইস, চিলি চিকেন খুব প্রিয়। আচ্ছা। তারপরে মাটন ভীষণ প্রিয়। আচ্ছা। তার সাথে চিংড়ি মাছের মালাইকারি চাই বা ডাবচিনি। গতকালের মতো আজকেও দুই জুটি রাঁধবে আমাদের বলে দেওয়া একটা পদ। আজকে তারা রাঁধবে মাটন বেলিরাম। এই মাটন বেলিরাম আবিষ্কার করেছিল শেফ বেলিরাম। এটা একটা পাঞ্জাবি রান্না কিন্তু। আচ্ছা। এবং মহারাজা রঞ্জিত সিং এর শেফ বেলিরাম ছিল এক্সিকিউটিভ শেফ। তো তার আবিষ্কার করা এই রান্নাটা আজকে আমাদের দুই জুটি করবে। দুজনকেই কিন্তু 25 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করতে হবে এবং দুজনেরই রান্নার টাইম একই সঙ্গে শুরু করা হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আগে টক দইটা দেবো। না অতটা না, অতটা দাও। মা কিরম মেয়েকে বলে দিচ্ছে, এতটা না, এতটা। এটা চলছে। কতটা দই দেওয়া হচ্ছে? 4 চামচ। আচ্ছা, 4 চামচ দই ঢালা হলো আগে। এখানে কি ম্যারিনেশনটা তৈরি করা হচ্ছে? হ্যাঁ, ম্যারিনেশন করবো এটাকে। তার মধ্যে একটু জল। একটু জল দিন। দুজনেরই রান্নার প্রসেস কিন্তু এক, কিন্তু কার হাতের জাদুতে রান্নাটা আরো বেটার হয়ে উঠবে সেটাই আজকে দেখার পালা। দেখো, দুজনেই কিন্তু একদম একই সময়ে লঙ্কার পেস্টটা অ্যাড করলো। এবার পেঁয়াজ কুচি দাও। কেউ 1 ইঞ্চি জমি ছাড়ছে না কিন্তু। এবার দুদিকেই পেঁয়াজ কুচি অ্যাড করা হচ্ছে একদম একসঙ্গে। এটা আমি আগে দেখিনি কিন্তু ব্যাপারটা। এইদিকে সঞ্জনা একটু নুন দিয়ে দিচ্ছে। এবারে সঞ্জনা ম্যারিনেশনে অ্যাড করা হচ্ছে মাটন। এদিকে পৌলমীও মাটন অ্যাড করছে। মা ছেড়ে দিয়েছে মেয়ের হাতে অবশেষে। মেয়ে কি পারবে? হ্যাঁ, দাও দাও দাও। এই প্রথমবার মেয়ে জামাই ষষ্ঠীর রান্না রাঁধছে। অতটা না, অল্প দাও। অল্প দাও, অল্প দাও, মা বলে দিয়েছেন। গোটা ধনে ফোড়ন দেওয়া হলো। দুদিকে একসাথে কি করে হচ্ছে রান্নাটা? একদম পারফেক্টলি ইন সিঙ্ক। এই 10 মিনিট বেরিয়ে গেছে কিন্তু। এই যে বাটি ধোয়া জলটা দেওয়া হচ্ছে রান্নায়, আমি শুনেছি এটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় আর ভালোবাসাও বাড়ে। পৌলমীরা কিন্তু ধনে পাতা অ্যাড করে ফেলেছে। এইবারে ঢাকা দিয়ে দেওয়া হলো যাতে ইকুয়ালি রান্না হয়ে যায়। এটা কি হচ্ছে? এটা গার্নিশিং এর জন্য আমি লেবু রসের মধ্যে একটু কাঁচা লঙ্কা, আদা আর একটু ধনেপাতা বা এটাকে একটুখানি জারিয়ে রাখছি আর কি, তাহলে টেস্টটা বেটার হয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Stop!
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে সাথী, এখানে কেন ডাকলে? এটা বলার জন্য যে তোমার বাবা আমার বাবাকে খুব অপমান করেছেন, আর এই কথাও বলেছেন যে আমাদের বিয়ে দেবেন না। তুমি এই কথাটা জানতে, তাই না? কি হলো, কিছু বলছো না কেন তুমি? সাথী, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, মানে বলতে পারবো না কতটা। আর তুমি এটাও জেনে রাখো যে যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে সারা জীবন বিয়ে করব না। কিন্তু নিজের বাবা মাকেও তো ছাড়তে পারবো না। ওনারা আমাকে জন্ম দিয়েছেন, ছোট থেকে বড় করেছেন, কিভাবে ছাড়বো ওনাদের? আমি আমার ইচ্ছেকে মেরেই বেঁচে থাকবো বলে ভেবেছি। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, শুধু একলা থেকে নিজের ভালোবাসাকে ত্যাগ করছি। পারলে আমায় ক্ষমা করে দিও, কারণ এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। এটা তুমি কি বলছো ইন্দ্র? শুধু তুমি আমাকে নয়, আমিও তোমাকে ভালোবেসেছি, আর সারাদিন শুধু তোমার ব্যাপারেই ভেবেছি। আর আজ তুমি শুধু নিজের বাবা আর মায়ের কথাই ভাবছো, নিজের ভালোবাসাকে বলে দিতে চাইছো। আরে এর জন্য আমরা ভালোবাসিনি, আমরা ভালোবেসেছি একসঙ্গে থাকবো বলে, সংসার করব বলে। আর সংসার মানে শুধু তুমি আর আমি নই ইন্দ্র, আমাদের দুজনের পরিবারও আছে। কিন্তু তুমি আজ শুধু নিজের আর নিজের বাবা মায়ের কথাই ভাবছো। বাহ, কখনো ভেবেছো যে আমার কি হবে? আমার যা বলার ছিল আমি তোমায় বলে দিয়েছি। চলো, তোমায় ছেড়ে দিয়ে আসি, চলো। ছেড়ে তো তুমি আমায় আগেই দিয়েছো ইন্দ্র। তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, চলো সাথী। না, আমি যাব না বাড়িতে। তাহলে কি করবে? যাই করি না কেন, তাতে তোমার কি? কথা বোঝার চেষ্টা করো। ছেড়ে দাও আমাকে, আর আমার থেকে দূরে থাকবে, তুমি বুঝেছো? সাথী, ইন্দ্র তো বলেই দিয়েছে যে ওর বাবা মা জীবিত থাকাকালীন আমাকে বিয়ে করবে না, ও নিজের ভালোবাসার বলি দেবে। আমি আর কি করতাম বলো? আমার বাবা খুব অপমানিত হয়েছেন, কিন্তু তবুও মা আর বাবা চেয়েছিলেন যেভাবেই হোক ইন্দ্রের সঙ্গেই যেন আমার বিয়ে হয়। কিন্তু ইন্দ্রই তো আমাকে বিয়ে করতে রাজি নয়। তাহলে বাবা মাকে আমি কি করে মুখ দেখাতাম? সেই জন্য ওখান থেকে পালিয়ে এসেছি আর নিজেকে শেষ করতে চেয়েছিলাম। আর তখনই তুমি এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরলে। কিন্তু আমি সত্যি বলছি দিদি, আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না, কারণ আমি জেনে গেছি যে ওকে পাওয়ার সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। একটা রাস্তা আছে, তুমি হরতালিকা তীজ ব্রত করো। এই ব্রত পালন করেই মাতা পার্বতী মহাদেবকে লাভ করেছিলেন। তুমিও তোমার মনের মতো স্বামী পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনের মতন স্বামী? হ্যাঁ, মনের মতো স্বামী। তুমিও কি মনের মতো স্বামী শুনেছো? হ্যাঁ, সেটাই শুনলাম। আর ভাবছি যদি দেবী সন্তোষী মানুষদের এভাবেই পথ দেখিয়ে দেন যে ওরা ওদের মনের মতো স্বামী পাবে, তাহলে আমাদের দেবী পৌলমীর কি হবে? ওনার তো কোনো গুরুত্বই থাকবে না তাহলে। আর দেবী সন্তোষী সবচেয়ে বড় দেবী হয়ে যাবেন। আমাদের দেবী পৌলমীর থেকেও বড়? হ্যাঁ, সবচেয়ে বড়। তাহলে আমাদের তাড়াতাড়ি দেবী পৌলমীকে এই সংবাদ জানাতে হবে। দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী।
পৌলমী, দেবী পৌলমী। রঙ্গিনী তরঙ্গিনী, এত কোলাহল কেন করছো তোমরা? দেবী দেবী, সন্তোষী পৃথিবীতে তার এক ভক্তকে মনের মতো স্বামী পাওয়ার উপায় বলে দিয়েছেন, হরতালিকা ব্রত। কি? মনের মতো স্বামী হবে? নির্বোধের দল। এটি কি আমি দেবী সন্তোষীর ভ্রম বলবো, নাকি অতি আত্মবিশ্বাস? মাতা পার্বতীর তুলনা পৃথিবীর এক তুচ্ছ বালিকার সঙ্গে করছেন। আরে মাতা পার্বতীর সময়কাল অন্য ছিল। এটা হলো কলিযুগ, মানে দেবরাজ ইন্দ্রের অসুর পত্নী পৌলমীর ভাবনা চিন্তার ধারা এতটাই ছড়িয়ে পড়েছে যে মানুষের মনকে আমার গুণ, ঈর্ষা, লোভ, বিদ্বেষ, অহংকার সম্পূর্ণভাবে গ্রাস করেছে। আর এখনকার সময় দেবী সন্তোষী ব্রত করার উপদেশ দিচ্ছেন। তোমাদের কি মনে হয় যে উনি ব্রতের প্রচার ও প্রসার ওনার পরম ভক্ত স্বাতীর মাধ্যমে এই সংসারে ছড়িয়ে দিয়ে এই সংসারকে আগের মতো সুন্দর, শান্ত আর ধার্মিক বানিয়ে দেবেন? আর তোমাদেরও কি মনে হয় যে আমি থাকতে এটা সম্ভব হতে পারে? আমি এটা কখনোই হতে দেব না। সব অসম্ভবকে সম্ভব করে তোলা যায় ব্রতের মাধ্যমে। তা সে কোনো যুগে মাতা পার্বতী ব্রত করে থাকুন বা এই কলিযুগে কোনো সাধারণ মানুষ, ব্রতের ফল সকলের জন্য সমান হয়। তুমিও এই ব্রতের একই ফল পাবে যেমন দেবী পার্বতী পেয়েছিলেন। কিন্তু দেবী পার্বতী এমন কি করেছিলেন? আমাকেও হরতালিকা তীজ ব্রত কথা শোনা। এসো, আমি সবিস্তারে তোমাকে সে কাহিনী শোনাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমায় আদিশক্তির দ্বারা নির্মিত এই শক্তিপীঠের গল্প শোনাতে শোনাতে হঠাৎ নরকাসুরের কাহিনী কেন শোনাচ্ছেন? ওনার সঙ্গে আদিশক্তির কি সম্পর্ক? সম্পর্ক আছে দেবী, সেই সম্পর্ক যা আলো আর অন্ধকারের মধ্যে থাকে। আদিশক্তির ভয় সকল অসুরেরা পৃথিবী এবং স্বর্গলোক ছেড়ে পাতাল লোকে আশ্রয় নিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। কেমন সুযোগের অপেক্ষা? অসুরগণ, আমাদের পূর্বপুরুষদের বলিদান আর ত্যাগের পর শেষ পর্যন্ত সেই সময় এসে গেছে যার স্বপ্ন ওরা একদিন দেখেছিল, যে শক্তির জন্য আমাদের ওই স্বর্গলোক ছেড়ে আসতে হয়েছিল, যে শক্তির জন্য আজ পর্যন্ত আমরা পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করতে পারিনি। আজ সেই শক্তি নিজেই খণ্ড খণ্ড হয়ে গেছে। আজ শক্তিকে ছাড়া কোন দেবতাই আমাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। এই সংসারে আর কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ না। অসুররাজ নরকাসুরে জয়, অসুররাজ নরকাসুরে জয়, অসুররাজ নরকাসুরে জয়, অসুররাজ নরকাসুরে জয়। নরকাসুর
নিজের শরীরকে খণ্ডিত করা শক্তিরই এক মায়া, এক লীলা, যাতে সে খণ্ডিত হয়ে সম্পূর্ণ সংসারে মানুষদের রক্ষা করার জন্য স্থাপিত হতে পারে। এ আপনি কি বলছেন গুরুদেব? শক্তি এখনো শেষ হয়নি? না নরকাসুর, শক্তি না জন্ম নেয়, না তার মৃত্যু হয়, সে কেবল রূপ বদলায়। আর এই রূপ বদলের প্রক্রিয়াই আমাদের কাছে সুযোগ শক্তিকে পৃথিবীতে স্থাপিত হওয়া থেকে আটকানো। ওই পিণ্ডগুলোতে শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। যদি তা জাগ্রত হয়, তাহলে ত্রিলোকে অধিকার স্থাপনের তোমার এই উচ্চাকাঙ্ক্ষা কেবল এক দিবা স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি এমনটা কখনোই হতে দেব না গুরুদেব। দয়া করে আমাকে পথ দেখান, বলুন আমাকে কি করতে হবে গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমায় আদিশক্তির দ্বারা নির্মিত এই শক্তিপীঠের গল্প শোনাতে শোনাতে হঠাৎ নরকাসুরের কাহিনী কেন শোনাচ্ছেন? ওনার সঙ্গে আদিশক্তির কি সম্পর্ক? সম্পর্ক আছে দেবী, সেই সম্পর্ক যা আলো আর অন্ধকারের মধ্যে থাকে। আদিশক্তির ভয় সকল অসুরেরা পৃথিবী এবং স্বর্গলোক ছেড়ে পাতাল লোকে আশ্রয় নিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। কেমন সুযোগের অপেক্ষা? অসুরগণ, আমাদের পূর্বপুরুষদের বলিদান আর ত্যাগের পর শেষ পর্যন্ত সেই সময় এসে গেছে যার স্বপ্ন ওরা একদিন দেখেছিল। যে শক্তির জন্য আমাদের ওই স্বর্গলোক ছেড়ে আসতে হয়েছিল, যে শক্তির জন্য আজ পর্যন্ত আমরা পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করতে পারিনি, আজ সেই শক্তি নিজেই খণ্ড খণ্ড হয়ে গেছে। আজ শক্তিকে ছাড়া কোন দেবতাই আমাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। এই সংসারে আর কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ না। অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! নরকাসুর নিজের শরীরকে খণ্ডিত করা শক্তিরই এক মায়া, এক লীলা, যাতে সে খণ্ডিত হয়ে সম্পূর্ণ সংসারে মানুষদের রক্ষা করার জন্য স্থাপিত হতে পারে। এ আপনি কি বলছেন গুরুদেব? শক্তি এখনো শেষ হয়নি? না নরকাসুর, শক্তি না জন্ম নেয়, না তার মৃত্যু হয়, সে কেবল রূপ বদলায়। আর এই রূপ বদলের প্রক্রিয়াই আমাদের কাছে সুযোগ শক্তিকে পৃথিবীতে স্থাপিত হওয়া থেকে আটকানো। ওই পিণ্ডগুলোতে শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। যদি তা জাগ্রত হয়, তাহলে ত্রিলোকে অধিকার স্থাপনের তোমার এই উচ্চাকাঙ্ক্ষা কেবল এক দিবা স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি এমনটা কখনোই হতে দেব না গুরুদেব। দয়া করে আমাকে পথ দেখান, বলুন আমাকে কি করতে হবে গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আমায় সত্যের সঙ্গে নরকাসুরের পরিচয় করাতেই হবে। মনে হচ্ছে শক্তি সকলকে সম্মোহনের পাশে বেঁধে ফেলেছে। সম্মোহন থেকে সবাইকে বের করে আনতে হবে। কে বাজাচ্ছে এই মধুর সঙ্গীত? কে সে? কোথায় সে? গুরুদেব, আপনি? এবার আমি বুঝেছি, নিশ্চয়ই আমাকে ডাকার জন্য আপনি এই মধুর ধ্বনি সৃষ্টি করেছেন, তাই না? নরকাসুর, ভুলে যাও ওই সঙ্গীতের ধ্বনি। এটা দেবতাদের দ্বারা রচিত একটা ছলনা। তোমাকে পথভ্রষ্ট করে তোমায় লক্ষ্যচ্যুত করতে চায় তারা। পথভ্রষ্ট? পথভ্রষ্ট নয় গুরুদেব, সম্ভবত জীবনে প্রথমবার আমি আমার জীবনের পথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে গুরুদেব। সম্মোহন থেকে বেরিয়ে এসো নরকাসুর, আর নিজের চেতনাকে নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণই তো রাখছি গুরুদেব। আজ পর্যন্ত জীবনে নরকের মতো জীবন যাপন করছিলাম, কিন্তু আজ যেন মনে হচ্ছে এই সম্পূর্ণ সংসার কেবল ভালোবাসায় পূর্ণ। চারিদিক কত সুন্দর, এসব আপনি বুঝবেন না গুরুদেব। সেই জন্য আমায় বাধা দেবেন না গুরুদেব। আমার কথা শোনো নরকাসুর, যেও না। নরকাসুর, এখনো সময় আছে। বুদ্ধিভ্রষ্ট হয়েছে তোমার। নরকাসুর! এইসব আমার ভ্রম নয় তো? এত সুন্দর উদ্যান, এমন অদ্ভুত সুর আমি আজ পর্যন্ত শুনিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমায় সত্যের সঙ্গে নরকাসুরের পরিচয় করাতেই হবে। মনে হচ্ছে শক্তি সকলকে সম্মোহনের পাশে বেঁধে ফেলেছে। সম্মোহন থেকে সবাইকে বের করে আনতে হবে। কে বাজাচ্ছে এই মধুর সঙ্গীত? কে সে? কোথায় সে? গুরুদেব, আপনি? এবার আমি বুঝেছি, নিশ্চয়ই আমাকে ডাকার জন্য আপনি এই মধুর ধ্বনি সৃষ্টি করেছেন,
তাই না? নরকাসুর, ভুলে যাও ওই সঙ্গীতের ধ্বনি। এটা দেবতাদের দ্বারা রচিত একটা ছলনা। তোমাকে পথভ্রষ্ট করে তোমায় লক্ষ্যচ্যুত করতে চায় তারা। পথভ্রষ্ট? পথভ্রষ্ট নয় গুরুদেব, সম্ভবত জীবনে প্রথমবার আমি আমার জীবনের পথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে গুরুদেব। সম্মোহন থেকে বেরিয়ে এসো নরকাসুর, আর নিজের চেতনাকে নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণই তো রাখছি গুরুদেব। আজ পর্যন্ত জীবনে নরকের মতো জীবন যাপন করছিলাম, কিন্তু আজ যেন মনে হচ্ছে এই সম্পূর্ণ সংসার কেবল ভালোবাসায় পূর্ণ। চারিদিক কত সুন্দর, এসব আপনি বুঝবেন না গুরুদেব। সেই জন্য আমায় বাধা দেবেন না গুরুদেব। আমার কথা শোনো নরকাসুর, যেও না। নরকাসুর, এখনো সময় আছে। বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমার নরকাসুর। এইসব আমার ভ্রম নয় তো? এত সুন্দর উদ্যান, এমন অদ্ভুত সুর আমি আজ পর্যন্ত শুনিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।